নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য হাজির হয়েছি একটি দুর্ধর্ষ রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। গল্পের আসরে প্রথমবার আমরা শুনব বিশু গোয়েন্দার গল্প। হ্যাঁ, বিশু গোয়েন্দা নামটা গোয়েন্দা হিসেবে একটু হালকা হালকা, তাই না? কিন্তু নাম বিশু হলে কি হবে, তিনি কিন্তু তার ক্ষুরধার বুদ্ধি দিয়ে একটি অসাধারণ খুনের রহস্যের জট খুলতে চলেছেন আজ। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক লেখক মলয় বর্ধনের লেখা নেমেসিস। আর প্রতি সপ্তাহে এই রকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। বিকাশ রঞ্জন পাত্র, যিনি বিশু গোয়েন্দা নামে অধিক পরিচিত, ওনার আরেক কীর্তির সামনে এলো। চোয়াল রহস্যের পর্দা ফাঁস করে এক বড় চোরাচালানকারীদের এবং এক ভণ্ড তান্ত্রিকের মুখোশ তিনি খুলে দিলেন। কেমন লাগলো বিশুদা নিউজটা? আজকের দৈনিকে ফ্রন্ট পেজের লেফট কর্নারে চেপেছে, দেখো। বিশুদা সিগারেটে টান দিতে দিতে আমাকে আর দৃষ্টিতে চেয়ে বলল, দেখ পবন, তুই তো জানিস সারাদিন বাড়ি থাকি না, কোচিং করিয়ে রাতে ফিরি। যদিও কাগজের খবরটা নতুন কিছু তো নয় যে খবর পড়ে উৎফুল্লতা দেখাবো, বরং আজকেরই খবর কাগজে এই লোকালিটির আরেকটি খবর ছেপেছে, দেখেছিস সেটা? আমি বললাম, কই না তো, চোখে পড়েনি তো। ওই তোর দাসবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বিমল দাস উনি আমার কাছে এসেছিলেন একটা কেসে, ওনার বাড়িতেই চুরি হয়েছে। সে কি, তুমি কাগজখানা কখন পড়লে? তুমি তো সকাল সকাল বেরিয়ে যাও কোচিং করাতে। যাই হোক, আজকাল অবশ্য চুরির ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে, কি বলো? বিশুদা সিগারেটখানা আবার টান দিতে দিতে বলল, রাত তো অনেক হলো, এখন তো ডিনার টাইম। হোম ডেলিভারিটা ঠিক সময় দিয়ে গিয়েছিল তো? আমি বললাম, আজ একটু দেরি করেছে, সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টিটাও হলো না। এদিকে গুমোট গরম দিচ্ছে, ওদিকে বাইরে মেঘ গর্জন করছে, বৃষ্টি এলো বলে। ওদিকে প্রকৃতির মুখ ভার করে মেঘ গর্জন করে ঝিরঝিরে বৃষ্টি শুরু হতেই এদিকে হঠাৎ লাইট অফ হয়ে গেল। কি গো, কারেন্ট গেল নাকি? এই দেখো কাণ্ড। আর ঠিক পর মুহূর্তেই দরজায় খটখট শব্দ কানে ভেসে এলো। বিশুদা বলল, দেখ তো, এই অন্ধকারে আবার কে এলো? আমি মোবাইলের টর্চটা জ্বালিয়ে দরজার ছিটকিনি খুলে দেখলাম বাইরে এক ভদ্রলোক মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছেন। ওনার মুখটি তেমন দেখা যাচ্ছে না অন্ধকারে, মাথায় আবার টুপি পরা আর চোখে কালো চশমা। তিনি আমায় দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি বিশু গোয়েন্দা? আমি উত্তর দিলাম, না, আগে আমি ওনার শাগরেদ বলতে পারেন। উনি ভিতরে আছেন, আপনি ভিতরে আসুন। আকাশের অবস্থা ভালো নয়, হয়তো জোরে বৃষ্টি আসবে। ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন আর বিশুদা ওনাকে সোফায় বসতে অনুরোধ করলেন। তারপরেই অঝোরে বৃষ্টি শুরু হলো। তার মধ্যেই শুরু হলো কথোপকথন। লোকটি মুখে মাস্ক পরেই কথা বলছিল আমাদের সাথে। বিশুদা জিজ্ঞেস করল, আপনার পরিচয়? আগে আমার নাম বিভীষণ গুপ্ত, আমার বাড়ি উত্তর পাড়ায়। আমি একটা খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? আগে আগে আমাকে কেউ মেরে ফেলতে চায়, প্লিজ আমাকে বাঁচান। কিন্তু কেউ কেন আপনাকে মারতে চাইবে? আগে আমার কাছে এমন একটা দুর্মূল্য জিনিস আছে যার পেছনে অনেকে চোখ লেগে আছে। ওই জিনিসের মূল্য কেউ দিতে পারবে না, কারণ জিনিসটা খুব সাধারণ দেখতে হলেও খুবই অ্যান্টিক। আচ্ছা, আপনি কি কিছু সন্দেহ করছেন? বাইরের কেউ আপনাকে মেরে ফেলতে চায় না, বাড়ির কেউ? আমার কোনো ধারণা নেই বিশুবাবু, তবে সন্দেহ করি না এমন নয়। আপনি দয়া করে আমাকে বাঁচান। আপনি পুলিশে খবর দিয়েছেন? না, কারণ আমাকে হুমকি চিঠি দিয়ে কেউ বা কারা আমাকে সাবধান করেছে, বলেছে পুলিশ জানতে পারলেই আমার বাড়ির একজনও জীবিত থাকবে না। আমি তাই খুব চিন্তায় আছি, তাই আপনার কাছে ছুটে এসেছি। বিশুদা কিছুক্ষণ ভেবে বলল,
বুঝলাম। মানে যে বা যারা আপনাকে মারতে চায় এটা চায় যে আপনি সেই অ্যান্টিক জিনিস তাকে বা তাদের দিয়ে দিন। আচ্ছা, সেই অ্যান্টিক জিনিসটা কি, আর সেটা নেওয়ার জন্য কি কোনো হুমকি কেউ আপনাকে দিয়েছে ইতিপূর্বে? জিনিসটি কি সেটা আপনাকে বলতে পারবো না, আর ওটা নেওয়ার জন্য হুমকি কেউ দেয়নি, কিন্তু আমার অবর্তমানে আমার ঘরে প্রবেশ করে কেউ লণ্ডভণ্ড করেছে বেশ কয়েকবার। আমার বাড়ির চাকর ছাড়া কেউ আমার ঘরে ঢোকে না। সে আমার বহুদিনের খুব বিশ্বস্ত একজন চাকর, তার কাছেই চাবি থাকে যখন আমি বাইরে বেরোই। কিন্তু আমি কি নিয়ে ইনভেস্টিগেশন করব বলুন তো? না আপনার প্রাণ গেছে, না আপনার কাছ থেকে কোনো জিনিস চুরি হয়েছে। শুধু সন্দেহের বশে এগুলো করা আমার ধাতে নেই। আসলে কি জানেন তো, আমি বেঘরে মারা যেতে পারি সেটাই মনে হচ্ছে, আর পুলিশকেও বলতে পারছি না। আমার মানসিক অবস্থার কথা বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনার এত নাম, প্লিজ হেল্প করুন। আচ্ছা ঠিক আছে, আমিও আমার সাগরেদ কাল যাব। আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন, আমি মোবাইলে সেভ করে রাখছি। আচ্ছা, কিন্তু একটা কথা, আপনি আমার এখানে সাহায্য চাইতে এসেছেন বা কাল আমরা আপনার বাড়িতে যাচ্ছি, এই কথা যেন কেউ জানতে না পারে। যথারীতি বিভীষণবাবু নিজের বাড়ির ঠিকানা এবং নিজের বাড়ির ফোন নাম্বার দিয়ে বললেন, এবার আমি নিশ্চিন্ত। আপনি যখন ব্যাপারটা দেখছেন তখন খুনি শনাক্ত হবেই। এরপর লোকটি অন্ধকারেই মুখে মাস্ক পরা অবস্থায় চলে গেল। লোকটি কি বলে গেল খেয়াল করেছিস? আমি বললাম, ওই খুনি শনাক্ত হবার কথাটা তো? আমি জানি না উনি এত নিশ্চিত কিভাবে হচ্ছেন যে উনি খুনি হবেন। কেসটা দেখতে হচ্ছে। বিশুদা, আমরা তো সবই শুনলাম, কিন্তু লোকটির মুখ ঠিক মতো দেখতে পারলাম না। মুখে যে মাস্ক ছিল, উনি এক মুহূর্ত মাস্কটি খুলে কথা বললেন না। এটা তোমার আজব লাগেনি? লেগেছ তো বটেই। লোকটি খুব ধূর্ত, অ্যান্টিক জিনিসটির নামও বলে গেল না। উনি চান আমরা ওনার বাড়ি গিয়ে তদন্ত করে সবটা জানি। বিশুদা কিছুক্ষণ পর হাতে টর্চ নিয়ে বাড়ির বাইরে যেদিকে সিসিটিভি থাকে সেদিকে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, ওরে, কাল আমাদের ওখানে যেতেই হবে রে, নইলে হুমকি যে বা যারা দিয়েছে ধরা পড়বে না যে। আমি বিশুদার মুখের ভঙ্গি লক্ষ্য করেই বুঝতে পারলাম বিশুদা বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেই কথাগুলো বলেছে। আমি আর কথা না বাড়িয়ে খাবার টেবিলে বসে গেলাম। বিশুদাও টেবিলে বসে আমার সাথে খাবার খেয়ে তারপর নিজের রুমে চলে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আসলে এটা বিশুদার বরাবরের স্বভাব। নতুন কোনো কেস এলে নিজেকে একলা ঘরের মধ্যে রেখে কেসটা নিয়ে ভাবতে শুরু করে। কোনো প্রকার বিরক্ত যে করা যাবে না তা আমি জানতাম, তাই আমিও নিজের ঘরে শুতে চলে গেলাম। পরদিন আমরা সকাল সকাল রওনা দিলাম বিভীষণ গুপ্তর উত্তরপাড়ার বাড়িতে। দরজা ঠকঠক করতেই ওনার বাড়ির চাকর এসে দরজা খুলে দিল এবং বিশুদাকে দেখে প্রায় থ হয়ে দাঁড়িয়ে রইল। আসলে বিশুদার গেটআপটাই অমন। লম্বা ফুলহাতা রংচঙে জামা, চোখে রঙিন চশমা, মাথায় লম্বা কেশরাশি, মুখ ভর্তি দাড়ি ও মুখে সিগারেট। এই বেশ দেখে থ হবার মতোই। পরক্ষণে চাকরটি আসুন আসুন বলে ভিতরে আমাদের নিয়ে গেল। প্রশ্ন করে জানা গেল যে বিভীষণ গুপ্তর পরিবারে ওনার স্ত্রী গৌরী দেবী ছাড়াও থাকেন ওনার মেয়ে মন্দাকিনী, থাকেন গৌরী দেবীর ভাই তথা শ্যালক ইন্দ্র এবং চাকর শিবু। সবাইকে জিজ্ঞাসাবাদ করে আশ্চর্যভাবে জানা গেল যে বিভীষণবাবু গত দুদিন বাড়িতেই ফেরেননি। পুলিশে কেউ খবর দেয়নি, কারণ একটি হুমকি চিঠি কে যেন তাদের লেটার বক্সে ফেলে দিয়ে গেছে গতকাল রাত্রে। বিশুদা অবশ্য কাউকেই বলেননি যে বিভীষণবাবু গতকালই ওনার বাড়িতে এসেছিলেন সাহায্য চাইতে। দুদিন একটা মানুষ বাড়ি ফিরেনি, কেউ ওনাকে খোঁজার চেষ্টা করেননি। এটা আরো আশ্চর্য করছে আমাকে। গৌরী দেবী বিশুদাকে বললেন, দাদা, আমার স্বামী দুদিন আগে বাড়ি থেকে বেরোনোর আগে বলেই গিয়েছিলেন যে উনি একটা জরুরি কাজে যাচ্ছেন এবং উনি ডাক্তারও দেখিয়ে নেবেন, কারণ কদিন ধরে ওনার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। কেন, উনি কি খুব চিন্তায় ছিলেন? আর কোন ডাক্তারের কাছে যাচ্ছেন কিছু বলেছিলেন? উনি কিছুই বলে যাননি, তবে কয়েকদিন ওনাকে
অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত লেগেছে আমার। আমি যখনই জানতে চাইতাম কি হয়েছে, উনি খালি একটাই কথা বলতেন যে ওনার শরীর নাকি ভালো নেই। উনি ওনার ডাক্তার বন্ধুর বাড়িতে যাবেন ডাক্তার দেখাতে, কেউ যেন ওনার কোনো খোঁজ না করে। তারপর গতকালই একটা হুমকি চিঠি আসে, যেখানে কাউকে কিছু জানাতে বারণ করা হয়, আর বলা হয় এটা করলে আমরা সবাই অক্ষত থাকব। বিশুদা সেই হুমকি চিঠি দেখে বললেন, এটা তো টাইপ করা দেখছি, বোঝার উপায় নেই কে লিখেছে। আপনার ভাই ইন্দ্রবাবু কোথায়? গৌরী দেবী বললেন, ভাই একটু দোকানে বেরিয়েছে। উনি কি কাজ করেন? ভাই ওষুধের দোকানে কাজ করে, অনেক রাতে ফেরে। রোজই কি ওনার রাত হয়? আর উনি কি এখানেই থাকেন? হ্যাঁ, ভাইয়ের আমি ছাড়া আর কেউ নেই, তাইও এখানেই আমাদের সাথেই থাকে। অনেক ধন্যবাদ। এবার আমরা চলি। হুমকির চিঠিটা নিয়ে গেলাম সাথে। হ্যাঁ, আর হ্যাঁ, কথা দিচ্ছি বিভীষণবাবুর খোঁজ ঠিক নিয়ে আসব। এই বলেই বিশুদা ও আমি ওখান থেকে বেরোতেই দেখলাম দূরে দাঁড়িয়ে ইন্দ্রবাবু একজন লোকের সাথে কি যেন কথা বলছেন। আমাদের দেখতেই লোকটিকে কিছু একটা বলে আমাদের দিকে না তাকিয়ে তরতর করে গেলেন ওনার দাঁড় করানো মোটর বাইকের দিকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই উনি দ্রুত বেগে বাইক চালিয়ে নিয়ে চলে গেলেন। আমরা দূর থেকেই ইন্দ্রবাবুকে চিনতে পেরেছিলাম, কারণ ওনার ছবি গৌরী দেবীর সাথে গৌরী দেবীর ঘরে আমরা দেখেছিলাম। ব্যাপারটা সুবিধার ঠেকছে না রে, বুঝলি বাবন। বিভীষণবাবু গতকাল এসে একবারও ওনার বাড়ি না থাকার কথা উল্লেখ অবধি করলেন না। আর এদিকে ইন্দ্রবাবু ওষুধের দোকানে না গিয়ে এখানে বাড়ির সামনেই ছিলেন, এটাও কিন্তু বেশ সন্দেহের। আর গতকাল যিনি আমাদের বাড়ি এসেছিলেন উনি আদৌ বিভীষণ গুপ্ত না অন্য কেউ, সেটা আগে জানতে হবে। হতে পারে লোকটি আমাদের কিছু রহস্যের দিকে ইঙ্গিত করেছেন, যেটা এই পরিবারের মধ্যেই কোথাও যেন লুকিয়ে। আর এই লোকটি বা কে যিনি ইন্দ্রবাবুর সাথে কথা বলছিলেন? হয়তো আমাদের দেখে এমনটা করলেন। একটা গভীর রহস্যের গন্ধ পাচ্ছি। বিভীষণ গুপ্তর বাড়ি থেকে ফেরার পর 24 ঘন্টা কেটে গেছে। জিনিসটা কি সেটা জানতে আজকেই আবার গুপ্ত বাড়ি যেতে হবে আমাদের। আমি বললাম, তোমার কাকে সন্দেহ হয় বিশুদা? এমন সময় হঠাৎ পুলিশ কর্তার ফোন এলো। বিশুদা ফোনে বলল, হ্যাঁ, আমি আন্দাজ করতে পেরেছিলাম এমনই কিছু একটা ঘটবে। এই চল রে, একটা খারাপ খবর আছে, আমাদের যেতে হবে এক্ষুনি। আমি কিছু বুঝে ওঠার আগেই বিশুদা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, আর পিছন পিছন আমিও ছুটে গেলাম। গাড়িতে বিশুদা আমাকে বলল, যেই বিপদের কথা আন্দাজ করছিলাম সেটা এসেই গেল। বিভীষণবাবু মারা গেছেন। কেউ ওনার গলায় ফাঁস লাগিয়ে মার্ডার করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বডি নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। যদিও একটা খটকা থেকেই যাচ্ছে। কি খটকা বিশুদা? বিশুদা চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, সবটা এখনো অস্পষ্ট আমার কাছে, ওখানে গিয়ে আগে দেখি তারপর বলবো। আমরা মার্ডার স্পটে গেলে পুলিশ কর্তা আমাদেরকে সমস্ত ঘটনার পুনর্বিবরণ দিলেন। তিনি বললেন, বিভীষণবাবুর এক খামার বাড়ি ছিল শিবপুরে। সেখানে ওনার জমানো অনেক অ্যান্টিক জিনিসের সম্ভার ছিল। এই তো দিন তিনেক আগেই পুলিশকে বিভীষণবাবু ফোনে পুলিশ প্রোটেকশনের কথা বলেন, যে ওনার খামার বাড়িতে চুরি হতে পারে সেই আশঙ্কা। কিন্তু প্রোটেকশন দেওয়ার কথা বলেন আজ, অর্থাৎ ওনার বাড়ি থেকে বেরোনোর দুদিন পরে। আজ সেখানে প্রোটেকশন দিতে যাওয়ার আমাদের কথা ছিল। সেই মতো আমাদের দুজন গার্ড ওখানে খামার বাড়িতে গেলে তাকে মেন দরজা বন্ধ। এদিকে আমরা বিভীষণবাবুকে ফোনে পাচ্ছি না দেখে সোজা ওনার বাড়িতে গিয়ে জানতে পারি যে উনি নাকি দুদিন বাড়িই ফেরেননি। ওনার স্ত্রী বলেন উনি নাকি ডাক্তার দেখাতে গিয়েছেন। বাড়ি থেকে ওনার ওয়াইফ গৌরী দেবীর থেকে খামার বাড়ির চাবি নিয়ে সেখানে গেলে ভিতরে একটা ঘরে ওনার লাশ দেখতে পায় পুলিশ। বিভীষণবাবুর বাড়িতে খবর দিয়ে দেওয়া হয়েছে। ওনার বাড়ির চাকর প্রথম খবরটি পায়। তারপর থেকে ওনারও কোনো খোঁজ নেই। পুলিশের সন্দেহ এর পিছনে ওনার চাকর জড়িত থাকতে পারেন।
আপনি শিওর হচ্ছেন কি করে যে লাশটি বিভীষণবাবুরই? মানে? উনি তো আমাকে 2 দিন আগে ফোন করেছিলেন আর খামার বাড়ির পাহারার কথাও বলেছিলেন যে আজ পাহারা দিতে লাগবে, কারণ ওনার ধারণা ছিল যে আজ কিছু চুরি যেতে পারে। এছাড়া আমরা ওনার বাড়িতে গিয়ে জানতে পারি উনি নাকি 2 দিন নিখোঁজ। মিসিং রিপোর্ট কেন করেননি সেটা জানতে চাইলে ওনার পরিবারের লোক বলেন যে বিভীষণবাবু বলেই বাড়ি থেকে নাকি বেরিয়েছিলেন। আমরা তাই খামার বাড়িতে গিয়ে ওনার খোঁজ করতে থাকি। আমাদের আন্দাজ ছিল কিছু একটা তো গন্ডগোল আছে। আমার 2জন জুনিয়র খামার বাড়ি খুলে ভিতরে যেতেই একটা পচা গন্ধ তাদের নাকে ভেসে আসে। একটু খোঁজাখুঁজির পর একটা ঘরে উপর অবস্থায় ওনার মৃতদেহ পড়ে থাকতে দেখে আমার জুনিয়ররা তৎক্ষণাৎ আমাকে ফোন করে। ওনাদের বাড়িতে তারপর আমরা খবর দিই বডি শনাক্ত করার জন্য। ওনারা এই এলেন বলে। আমি এমন কিছু আন্দাজ করেছিলাম। বিভীষণবাবু নিজে আমার বাড়িতে এসেছিলেন সাহায্য চাইতে ঠিক 2 দিন আগেই। কি বলেন? কি কিসের সাহায্য? ওনার প্রাণ যেতে পারে এই সংশয় নিয়ে। কিন্তু উনি তো একবারও ওনার প্রাণ সংশয়ের কথা আমাদের বলেননি কারণ ওনার পরিবারকে এবং ওনাকে হুমকি দিয়েছিল কেউ বা কারা। এই সেই হুমকি চিঠিতে স্পষ্ট টাইপ করে লেখা, পুলিশকে খবর দিলে কেউ বাঁচবে না। চিঠি দেখিয়ে মাথা চুলকোতে বিশুদা বলল, আচ্ছা, খামার বাড়িতে গিয়ে অন্য কোনো ঘর দেখতে পেয়েছিল আমার পাঠানো গার্ডরা? হ্যাঁ, ওখানে 2টো এমন ঘর আছে লক দেওয়া। লক মানে যেমন তেমন নয়, ফিঙ্গারপ্রিন্ট লক। তাই ওই ঘরের ভিতর কি আছে আমরা কেউই তা এখনো জানতে পারিনি। হয় এটা খুন, না হলে আমাদের বোকা বানানোর চেষ্টা। আচ্ছা, আপনি বিভীষণবাবুকে প্রত্যক্ষ দেখেছেন কখনো? না, সে সামনাসামনি দেখা হয়নি কখনো, তবে ওনার গলার ভয়েস শুনেছি। কিন্তু কি আশ্চর্য জানেন, ওনার বাড়িতে যখন খামার বাড়ির চাবি নিতে যায় আমার জুনিয়ররা, তারা আমাকে এসে রিপোর্ট করে যে তারা ওখানে বিভীষণবাবুর একটা ছবিও পর্যন্ত দেখতে পাননি। এদিকে লোকটির সাথে প্রায় 3 দিন আগেই আমার কথা হলো। হতেও তো পারে যে যিনি বিভীষণবাবু হয়ে আপনাকে ফোন করেছিল সেটা যে উনিই ছিলেন তেমনটা নয়। আপনি শিওর হচ্ছেন কিভাবে? সেটা তো ওনার বদলে অন্য কেউ হতে পারে। বলেন কি? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন নাকি? তখনই একজন পুলিশ কর্মকর্তা এসে বললেন, স্যার, বিভীষণবাবুর বাড়ির লোক এসে গেছেন। ওনার চাকরের সন্ধান পেলে? পুলিশের কর্মকর্তা জানালেন, না স্যার, ওনার চাকর শিবু আসেনি। আর সকালে শিবু নাকি ওর দেশের বাড়িতে চলে গেছে, ওনার দাদু খুব অসুস্থ বলে। কি অদ্ভুত! আমরা তো আন্দাজ করছিলাম উনি বোধহয় জড়িত এবং তাই উনি পালিয়ে গিয়েছেন। যাই হোক, আপনি যান, আমি আসছি। বিশুবাবু চলুন। আপনি চলুন, আমি একটা ছোট কাজ সেরে আসছি। আর হ্যাঁ, শিবুবাবুর গ্রামের খোঁজ করুন, ওখানে পুলিশ পাঠান। খুনের দিনই উনি বেপাত্তা হলেন। ঠিক বলেছেন, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন, শিবুর খোঁজ আমরা ঠিকই পেয়ে যাব। আমি আর বিশুদা কিছুক্ষণ পরেই একটা কাজ সেরে মর্গে এসে উপস্থিত হলাম। ওখানের পরিস্থিতি থমথমে, কান্নার রোল পড়ে গেছে। অদূরে গৌরী দেবী কান্নায় ভেঙে পড়েছেন এবং খালি বলে চলেছেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে, ওকে মেরে ফেললো। বিশুদা লাশের দিকে এগিয়ে গেল, লাশটিকে ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। এরপর মর্গের বাইরে এসে বলল, এখানে ফরেন্সিক বিশেষজ্ঞ কে আছেন তাকে একটু ডেকে পাঠান প্লিজ, খুব আর্জেন্ট দরকার। মর্গের মেইন অ্যাটেন্ডেন্ট আমাদের এসে বললেন, এক্ষুনি ফরেন্সিকের লোক আসছে, আপনারা একটু অপেক্ষা করুন। বিশুদা পুলিশকর্তা অচিন্তবাবুকে ফোন করলেন। ফোনে বিশুদা বললেন, আমি বিভীষণবাবুর খামার বাড়ির প্রত্যেকটা ঘর সার্চ করতে চাই। আপনি এক্ষুনি সার্চ ওয়ারেন্ট নিয়ে ওখানে আসুন, আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। মিনিট 5 পর ফরেন্সিকের লোক এলে বিশুদা তাদের বললেন, আপনারা আমার এই কেস সমাধান করতে সাহায্য করুন। লাশের ভালো করে পরীক্ষা নিন আর এক্ষুনি লাশের 2 হাতের সব আঙুলের ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল আমার চাই। একজন ফরেন্সিকের লোক বলল, ফরেনসিক কর্তার সাথে আমার কথা হয়ে গেছে বিশুবাবু, আপনি নিশ্চিত থাকুন, আপনাকে আমরা সাহায্য করব। আপনার নাম কে না জানে। আমরা স্যাম্পেল আধ ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। আপনার খামার বাড়িতে যাচ্ছেন তো?
ওখানেই আমার লোক যাবে স্যাম্পেল নিয়ে। পোস্টমর্টম রিপোর্ট কখন আসবে? ফরেনসিক বিভাগের নিরীক্ষণ হোক, রিপোর্ট আগামীকালের মধ্যে পেয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন, রিপোর্টটা খুব ভাইটাল। আমি জানতে চাইলাম, কি হলো বিশুদা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। রিপোর্টে কিছু ক্লু পাবে বলে আন্দাজ করছো? অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে রে সেটা এলে। চল, আপাতত অচিন্ত্যবাবু আমাদের বিভীষণবাবুরাই শিবপুরের খামার বাড়িতে অপেক্ষা করছেন। আমাকে ফোন করেছিলেন। তার আগে লাশের 2 হাতের আঙুলের স্যাম্পেলগুলো পেলে খুব সুবিধা হতো। তবে চল, ওরা পাঠিয়ে দেবে বলেছে। স্যাম্পেলগুলো দিয়ে কি হবে বিশুদা? বিশুদা বললে, ওটাই তো ভাইটাল। পোস্টমর্টমের রিপোর্টে ধরা পড়বে খুনটা কিভাবে হলো, কিন্তু এই স্যাম্পেল দিয়ে। এই বলে বিশুদা থেমে গেল। কি গো, আমাকে বলবে না? আগে চল, খেলা এবার শুরু হবে। 1 ঘন্টার ভিতরেই আমাদের গাড়ি পৌঁছলো শিবপুরের খামার বাড়িতে। ওখানে পৌঁছে দেখি পুলিশ কর্তা অচিন্ত্যবাবু ওনার 2 জন পুলিশ কর্মকর্তা নিয়ে সেখানে হাজির। আপনারা এসে পড়েছেন, চলুন এবার ভিতরে চলা যাক। ভিতরে যাওয়ার পথে বিশুদার চোখে পড়ল খামার বাড়ির অদূরে এক ফ্ল্যাটের সাইডে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অচিন্ত্যবাবু, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করেছেন? পুলিশ কর্তা বললেন, ওটা আগে খেয়াল করা হয়ে ওঠেনি, তবে আপনি চিন্তা করবেন না, আমি ক্যামেরার ফুটেজটা খতিয়ে দেখবার জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করে আমরা সোজা চলে গেলাম ওই লক করা 2টো ঘরের সামনে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়া খোলা অসম্ভব। আমরা ফরেন্সিকের লোকের অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই ফরেন্সিক ডিপার্টমেন্টের 2 জন কর্মকর্তা এসে হাজির হলেন। স্যার, আপনি যে লাশের 2 হাতের সব আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আনতে বলেছিলেন, সেটা নিয়ে চলে এসেছি। এগুলো প্রত্যেকটা ওই লক ডোরের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে লাগিয়ে দেখুন খোলে কিনা। ফরেন্সিকের লোকজন বিশুদার কথা মতো তাই করতে শুরু করলো। অনেক চেষ্টার পরেও কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পেল দিয়ে ওই 2টির মধ্যে একটি লকও খোলা সম্ভব হলো না। এটা কি হলো বিশুবাবু? এটা তো লাশেরই ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল, তাহলে লকটা তো খোলার কথা, কিন্তু এদিকে তো একটা লকও খুলছে না। বিশুদা খানিকক্ষণ চুপ করে মুচকি হেসে বলল, কি জানেন অচিন্ত্যবাবু, এগুলো লাশেরই ফিঙ্গারপ্রিন্ট, তবে লাশটি আসলে আসল বিভীষণ গুপ্তের নয়। পুলিশ কর্তা সহ সবাই আমরা খুব হতবাক হয়ে গেলাম বিশুদার কথা শুনে। আমি প্রায় হতবাক কণ্ঠে বললাম, এ কি বলছো বিশুদা? আসল বিভীষণ গুপ্ত নয় মানে? হঠাৎ পুলিশ কর্তা অচিন্ত্যবাবু বলে উঠলেন, দাঁড়ান দাঁড়ান বিশুবাবু, আপনি বলতে চাইছেন বিভীষণ গুপ্তের মার্ডার হয়নি, উনি জীবিত আছেন? নাকি আমরা ভুল লোককে বিভীষণ গুপ্ত ভাবছি? বিশুদা একটা সিগারেট ধরিয়ে টান দিতে দিতে বলল, দুটোই হতে পারে, আবার এও হতে পারে যে যিনি খুন হয়েছেন তিনি বিভীষণ গুপ্ত, কিন্তু লকের ফিঙ্গারপ্রিন্টটা ওনার নয়, অন্য কারোর। আপনি কি যে বলছেন, সবটা কেমন গুলিয়ে যাচ্ছে আমার। সব জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে আমাদের। সিসিটিভি ফুটেজ আর পোস্টমর্টম রিপোর্টটা আসলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। রিপোর্ট আসতে এখনও 24 ঘন্টা লাগবে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আগেই বলেছি গোয়েন্দা দপ্তরে। সন্ধ্যা নাগাদ আমরা সেখানে যাব। তার আগে এক্ষুনি আমাদের বিভীষণবাবুর বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে যেতেই হবে, আর এই লকডোর রহস্যের পর্দা ফাঁস করতেই হবে। ঘরটির ভিতরে কি আছে জানতেই হবে আমাকে। আমার অনেক কিছু জানার এবং বোঝার আছে। পুলিশ কর্তা ঘাড় নাড়ালেন। তারপর আমরা 3 জনেই গাড়ি করে সোজা রওনা দিলাম বিভীষণ গুপ্তর উত্তরপাড়ার বাড়িতে। বিশুদা গাড়ি থেকে নামতেই আমাদের অপেক্ষা না করে সার্চ ওয়ারেন্ট নিয়ে দৌড়ে গেলেন ঘরের ভিতরের দিকে। গেট বাইরে থেকে বন্ধ। দরজা ঠকঠক করার পর ভিতর থেকে এক মহিলা কণ্ঠ ভেসে এলো। কে কে? বিশুদা উত্তর দিলেন, আমি গোয়েন্দা বিকাশ রঞ্জন পাত্র, দরজা খুলুন। দরজা খুলে এসে সামনে দাঁড়ালেন বিভীষণ গুপ্তের কন্যা মন্দাকিনী। আচ্ছা, বাড়িতে কেউ নেই আপনি ছাড়া? না, মা মামার সাথে মেশোর বাড়ি গেছে। আপনারা এখন? আমরা এসেছি একটু জিজ্ঞাসাবাদ করতে, আর আপনাদের বাড়িতে একটু সার্চ করতে।
সার্চ ওয়ারেন্ট নিয়েই এসেছি, ভয় নেই, আমরা পুলিশেরই লোক। বিশুদা বাড়িতে ঢুকেই সোজা চলে গেলেন বিভীষণ গুপ্তের ঘরের দিকে। ঘরের সামনে যেতেই অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং জানতে চাইলেন, এই ঘরে কি কেউ ঢুকেছিল? কই না তো, কেন বলুন তো? ঘরে তালা লেগে থাকার কথা, কিন্তু এটা কি দেখছি? কি হলো বিশুবাবু, একটু খুলে বলুন না। এই তালাটা লক্ষ্য করেছেন? একই কোম্পানির আরেকটি তালা লাগানো হয়েছে এবং পুলিশ এই ঘরটা সিল করেছিল। কেউ এই সিল পুনরায় করেছে, কিন্তু তালাটা এক নয়, কারণ সিল দেওয়ার একটা সিল নাম্বার থাকে, এখানে সেটা দেখছি না। আর তালার ওয়েট ছিল ম্যাক্সিমাম 500 থেকে 800 গ্রাম। যখন এটি আমার সামনে দেওয়া হয় আমি ধরে বুঝেছিলাম, কিন্তু এই তালাটা একটু আকারে ছোট মনে হচ্ছে আর ওয়েটও কম। সিল করা আছে ঠিকই, কিন্তু এই সিল নাম্বার এটা নয়। পুলিশ কর্তা অচিন্ত্যবাবু পড়লেন বেজায় চিন্তায়। বললেন, আরে বাপরে, এত কিছু একটা তালা দেখে আপনি বলে দিলেন কি করে? বিশুদা এখন ফুটবল কোচ। আমাদের পাড়ার দলকে পরপর 5 বার চ্যাম্পিয়ন করানোর একমাত্র কোচ উনি। বিশুদার চোখ থাকবে না তো কার থাকবে স্যার? এছাড়াও বিশুদা শখের গোয়েন্দা বলে পরিচিত হলেও গোয়েন্দাগিরিতে খুবই পোক্ত। আরে ছাড় সেসব কথা, মূল কথায় আসি। আমাদের অনুপস্থিতিতে এই ঘরে কেউ ঢুকেছিল আমি নিশ্চিত। আচ্ছা, সিল খোলার ব্যবস্থা করা হোক। আপনার লোক এসেছে তো? হ্যাঁ বিকাশবাবু। ঘরের সিল দেওয়া তালা খোলা হলো। এরপর আমরা বিভীষণবাবুর ঘরে প্রবেশ করলাম একে একে। ঘরে ঢুকেই বিভীষণবাবুর টেবিলের দিকে গিয়ে বিশুদা বলে উঠল, যে এই ঘরে প্রবেশ করে থাকুক না কেন, একটা ভুল করে ফেলেছে। ঘরের টেবিল ল্যাম্প জ্বালিয়ে সেটা নেভাতে ভুলে গেছে। অচিন্ত্যবাবু, ফরেন্সিকের লোক ডাকুন, আঙুলের ছাপ নিশ্চয়ই থাকবে। আর হ্যাঁ, খোঁজ নিন আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে কেউ আছে যে এই পুরো ঘটনার সাথে জড়িত। আর সিলটা সেই লাগিয়েছে সম্ভবত। সেই আন্দাজ আমিও এখন করছি বিশুবাবু, কিন্তু তাকে ধরবো কি করে সেটা বুঝতে পারছি না। কি হতে পারে? এটা জানাজানি হয়ে গেল তো পুলিশ ডিপার্টমেন্টের আর মুখ থাকবে না, কেউ এরপর আর আমাদের উপর আস্থাও রাখতে পারবে না। আপনি কিছু একটা করুন বিশুবাবু। সেই জন্যই তো এই বিশু গোয়েন্দা আছে অচিন্ত্যবাবু, চিন্তা করবেন না, মেন কালপ্রিট ঠিক ধরা পড়বে। বিশু গোয়েন্দা থাকতে কেউ অপরাধ করে বাঁচতে পারবে না। আচ্ছা, ফরেন্সিকের লোকদের ডাকুন এখানে। আচ্ছা মন্দাকিনী, আপনি বা বাড়ির কেউ টের পাননি এই ঘরে যে কেউ প্রবেশ করেছিল? মন্দাকিনী ঘাড় নাড়িয়ে উত্তর দিল, বাবার মৃত্যুর পর আমরা ওই ঘরের সামনে দিয়েও কেউ যাওয়া আসা করতাম না, বিশেষ করে রাতের দিকে। আর ইন্দ্রমামা অনেক রাত করে বাড়ি ফিরতেন, তাই দরজা খোলাই থাকতো। উনি বাড়ি ফিরে এলে সদর দরজায় তালা দিয়ে আসতো আমাদের চাকর শিবু কাকা। কেন এত রাত কিসের? অত রাত অবধি কি উনি বাইরেই থাকতেন হামেশা? না, মামা আগে বাড়ি ফিরতো আগেই, গত 2 মাস রাত হচ্ছিল, তাই আমরা সবাই শোবার পরে মামা কখন আসতো আমরা বুঝতে পারতাম না। তা কেবল জানবে আমাদের চাকর শিবু কাকা। আর আপনার বাবা, উনিও কি ঘুমিয়ে পড়তেন তাড়াতাড়ি? আগে না, বাবার ঘরের লাইট জ্বলতো অনেক রাত পর্যন্ত। কি সব রিসার্চ করতেন উনি ঘরের দরজা বন্ধ করে। আমরা বাইরে থেকেই শিবু কাকাকে দিয়ে খাবার পাঠিয়ে দিতাম বাবার ঘরের বাইরে। বাকি শিবু কাকা জানবেন। আপনাদের বাড়ির চাকর শিবু কোথায় এখন? ডাকুন তাকে, তাকেও এখন জেরা করা হবে। শিবু কাকার তো আজ সকালের ট্রেনে করে ওনার গ্রামে চলে যাওয়ার কথা। ওনার দাদু তো অসুস্থ, তাই ওনাকে বারবার দেখতে যেতে হচ্ছে। কি বাড়ির কর্তা খুন, এদিকে বাড়ির চাকর বাড়িতে থাকছে না? আমি বললাম, তার মানে কি বাড়ির ভৃত্যই আসল কালপ্রিট বিশুদা? না, কিন্তু ওই লোকটি অনেক কিছু জানে যা আমরা কেউই জানি না। গরিব লোক, পুলিশের জেরার থেকে বাঁচতে হয় পালিয়েছে, নইলে কি বিশুবাবু? আর যাই হোক, শিবু মেন কালপিত হতে পারে না, অত বুদ্ধি আর সাহস ওর নেই। তবে লোকটিকে আমাদের আটকাতে হবে। খোঁজ লাগান কতদূর গিয়েছে, সব সোর্স কাজে লাগিয়ে দিন অচিন্ত্যবাবু। নিশ্চয়ই, সে আর বলতে।
আমি ইতিমধ্যে থানায় ইনফর্ম করে দিয়েছি। আমরা যখন এসব আলোচনা করছিলাম তখন ফরেন্সিকের দল এসে বিভীষণবাবুর ঘরের টেবিল ল্যাম্পের সুইচ সমেত বাকি ঘরের আনাচে কানাচে ভালো করে পরীক্ষা করে কিছু হাতের ছাপের স্যাম্পল কালেক্ট করে নিয়ে চলে গেলেন আর বলে গেলেন সমস্ত রিপোর্ট আমরা আগামী 24 ঘন্টার মধ্যে পেয়ে যাব। বিশুদা বিভীষণবাবুর ঘরের আনাচে কানাচে খুব গম্ভীর মুখে প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত কি যেন একটা জিনিস দেখে জোরে বলে উঠল, এই তো পেয়েছি, অমূল্য রতন। কি পেলে বিশুদা? এদিকে আয়। এই অচিন্ত্যবাবু, এই দেখুন। কি হয়েছে? এই দেখো, সুশ্রুত সংহিতা এখানে। এ কথাটি বলার পরেই বিশুদা হাতে গ্লাভস পরে বইটি তৎক্ষণাৎ হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করে দিল। আমি বললাম, এটা কি সেই সুশ্রুত যিনি সার্জারির জনক? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এটা সেই সুশ্রুত যিনি প্লাস্টিক সার্জারির জনক ছিলেন এবং একসময় প্লাস্টিক সার্জারি তার হাত ধরেই ভারতে আসে। অচিন্ত্যবাবু, আমার সন্দেহটা এবার আরও গাঢ় হচ্ছে। অচিন্ত্যবাবু কিছু বুঝে উঠতে না পেরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কোন সন্দেহের কথা বলছেন আপনি? সেই সন্দেহের কথাই বলছি। সন্দেহটা মনে আমার ডানা বাঁধছিল অনেকদিন ধরেই। উত্তরপাড়ার বিভীষণবাবুর এই বাড়ি থেকে যে একরকম ধরনের একটা বড় ক্লু পেয়ে যাব সেটা আমি এখনো ভাবতে পারছি না। তবে এই জিনিসটা আমাকে আরো অনেক কিছুই ভাবাচ্ছে। শিবপুরের খামার বাড়িতে যার লাশ পাওয়া গেছে তিনি আদৌ বিভীষণবাবু কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু এখন সেই সন্দেহের অনেকটাই নিরসন করতে পেরেছি বলে মনে করি। আমি গোয়েন্দা নই, কাজেই আমি এতটা বুঝতেও পারছি না। আপনি হেয়ালি করাটা না একটু বন্ধ করুন, সবটা খুলে বলুন তো কি হয়েছে, নইলে আমার না বুঝতে খুব অসুবিধে হচ্ছে। আগে আপনি এটা নিশ্চিত করুন যাতে আপনার পুলিশের কোনো লোক আমাদের তদন্তের ব্যাপারে ডিটেলসে জানতে না পারে, কারণ অপরাধীর সঙ্গেও আপনাদের এই পুলিশের কোনো লোক জড়িত আছে কোনোভাবে। কিন্তু পুলিশের লোকও যে জড়িত এই বিষয়ে এতটা শিওর আপনি হচ্ছেন কি করে? আরে মশাই, একটু আগেই তো আমি বললাম, ভুলে গেলেন? আমি বললাম না যে এই গেটের যে সিলটা আছে ওই সিলটার নাম্বার লক হচ্ছে আলাদা, এবং সেই নাম্বার লকের সাথে সাথে তালার ওজনও আমার একটু কম মনে হলো। অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার যে আপনার পুলিশেরই কোনো লোক এই ঘরে ঢুকেছিল এবং সে বেরোনোর সময় ওই সিলটা পাল্টে দিয়েছে, এবং আমরা যে সেটা ধরতে পারবো সেটা বুঝে উঠতে পারিনি, এবং এই কাজটা খুবই অসচেতনভাবেই করা হয়েছে। না হলে সিলটার নাম্বার লকটা হঠাৎ করে পাল্টে যাবে সেটা কখনোই হতে পারে না। হ্যাঁ, আর একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে যখনই আমরা আগে এখানে এসেছি তখনই আপনার ডিপার্টমেন্টের 2-1 পুলিশকর্মী ঠিক আমাদের সঙ্গেই ছিল, আর তাদের মধ্যেই কেউ একটা হবে যে এটা করেছে, এই আমার অনুমান। যদিও সে কে বা কারা সেটা পরিষ্কার হয়ে যাবে আজ রাতেই। সেটা কি করে সম্ভব হবে? আমার উপর ছেড়ে দেয় সেটা। আর অচিন্ত্যবাবু, আপনি সিল নাম্বার পাল্টে যাবার খবর ডিপার্টমেন্টের কোনো পুলিশকর্মীদের জানাবেন না, কথাটি গোপনে রাখতে হবে আপনাকে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না এই কাজ ডিপার্টমেন্টের কারো হতে পারে। অচিন্ত্যবাবু শুনুন, গত 2-3 দিন ধরে এই উত্তরপাড়ার বাড়িতে যেসব পুলিশকর্মীরা এসেছিল তাদের একটা লিস্ট বানান এবং তাদের নামের লিস্টটা আমাকে আজকে মেল করে দিন, এবং তারা এই 2-4 দিন ধরে আর কোথায় কোথায় গিয়েছিল সেই খবর আমাকে জানান আজ রাতের মধ্যেই। এছাড়া ডিপার্টমেন্টের প্রাক্তন পুলিশ অফিসারদেরও ডিটেল লিস্ট আমার চাই। তাহলে কি খুনি ও ডিপার্টমেন্টের কেউ বলে আপনার সন্দেহ হচ্ছে? না, সেটা নয়, তবে একটা বড় খেলা হয়েছে আমাদের বোকা বানানোর জন্য, সেটা হারে হারে টের পাচ্ছি। আচ্ছা, সুশ্রুতির এই বইটা আপনি ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিন, এর যাচাই করতে হবে, এবং এই বইটার উপর কার কার হাতের ছাপ আছে এটার রিপোর্টটা আজকের মধ্যেই যেন আমি পেয়ে যাই, এটা একটু কনফার্ম করুন আমাকে। আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি গোয়েন্দা, আপনি না বললে আমি এক পাও আর এগোবো না। আপনি যা যা বলবেন আমি সেই নির্দেশ মতোই চলব। আমার থেকে আপনি পূর্ণ সহযোগিতাই পাবেন, এবং খুনিকে ধরতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আমি সেটাও করব। বিশুদা অচিন্ত্যবাবুকে ধন্যবাদ দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আগামী 24 ঘন্টার মধ্যে আশা করি অপরাধী আমাদের সামনেই হবে, এই বিষয়ে আপনি নিশ্চিত হয়ে যান। অচিন্ত্যবাবু তার সোর্স খাটিয়ে খুব দ্রুত পোস্টমর্টেম রিপোর্টটা আনার ব্যবস্থা করলেন, এবং সেই রাতেই আমরা রিপোর্টটা নিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টেও গেলাম, এবং ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে আমরা শিবপুরের গুদাম ঘরের সিসিটিভি ফুটেজটা চেক করলাম।
সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল সেটা দেখে আমরা তিনজনেই খুব অবাক হয়ে গেলাম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেদিন, অর্থাৎ যেদিন বিভীষণবাবু গায়েব হয়েছিলেন, সেদিন রাতেই একজন কালো কোট পরা ভদ্রলোক সেই গুদামের প্রবেশ করেছিল এবং সেই সময়টা ছিল রাত প্রায় 2টোর পর। সিসিটিভি ফুটেজটা প্রায় খতিয়ে দেখার পর আমরা এটা বুঝলাম যে ওই রাতেই ওই লোকটি প্রবেশ করার পর আর কোনো দ্বিতীয় লোক সেখানে প্রবেশ করেনি। অর্থাৎ ওই লোকটি ওখানে প্রবেশ করে ওখানেই থেকে গিয়েছিল কিনা বা ওখান থেকে কোথাও চলে গিয়েছিল কিনা সে ব্যাপারে আমরা কোনো আইডিয়া করতে পারলাম না। কিন্তু এটা বুঝতে পারলাম যে ওই গুদাম ঘরের ভিতরেই কোনো গোপন কুঠুরি বা ঘর আছে, যে ঘর থেকে ওই লোকটি বেরিয়ে গিয়েছিল। সেই ফুটেজ থেকে আশ্চর্যের বিষয় যেটা আমরা দেখলাম যে সিসিটিভি ফুটেজ প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে লোকটির মুখেও মাস্ক ছিল। ঠিক একই ধরনের মাস্ক পরে সেদিন রাতে, অর্থাৎ বিভীষণবাবু যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন এটা বলতে যে ওনার প্রাণ সংশয় আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোট পরা লোকটি আর কেউ নয়, হয়তো খুব সম্ভবত বিভীষণ গুপ্তই ছিলেন। ফুটেজ দেখার পর অচিন্ত্যবাবু আমাদের বললেন, আচ্ছা, এই ফুটেজ থেকেই তো নিশ্চিত যে বিভীষণ বাবুই খুন হয়েছেন, কারণ খামার বাড়িতে ওনাকেই একমাত্র প্রবেশ করতে দেখা যাচ্ছে। তাহলে আপনি কি করে বললেন যে বিভীষণবাবু খুন হননি? কারণ কাউকে তো আর বেরোতেও দেখা যাচ্ছে না। বিভীষণবাবুই তো একমাত্র ব্যক্তি যিনি সেখানে প্রবেশ করেছিলেন সেদিন। দাঁড়ান, এতটাও নিশ্চিত হবেন না, চমক আরও বাকি আছে অচিন্ত্যবাবু। ফরেন্সিক রিপোর্টটা আসার পরেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, রিপোর্ট আসতে আর কতক্ষণ? বিশুদার প্রশ্নের উত্তরে ফরেন্সিকের একজন কর্মী বললেন, রিপোর্টটা এসেই গেছে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদের হাতেই সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। 7 থেকে 10 মিনিটের অপেক্ষার পর একজন কর্মী ফরেন্সিকের রিপোর্টটা নিয়ে এসে বিশুদার হাতে দিল এবং বিশুদা সেই রিপোর্টটা খুলে দেখতেই বড় বড় চোখ করে চমকে উঠল। বিশুদাকে চমকে উঠতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বিশুদা, এমনভাবে চমকে উঠলে যে? কি আছে ওই রিপোর্টে? আমি তোদের বলেছিলাম না যে কিছু একটা গন্ডগোল তো আছেই। আমার সন্দেহটাই সত্যি হলো রে। এ দেখ রিপোর্টে কি লেখা আছে, এ দেখ। একটা মস্ত রকমের বড় খেলা হয়েছে আমাদের সাথে, এবং এই ক্লু আজকে সকালে না পেলে আমি এটা আন্দাজ করতে পারতাম কিনা তা ঠিক ছিল না। কিন্তু এখন আমি পুরোটাই প্রায় নিশ্চিত হয়ে গেছি মার্ডার কিন্তু বিভীষণবাবু হননি। অচিন্ত্যবাবু রিপোর্টটা তৎক্ষণাৎ বিশুদার হাত থেকে ছিনিয়ে নিয়ে দেখে চমকে উঠলেন এবং আকাশ থেকে পড়ার মতো করে বললেন, এটাও হতে পারে নাকি? সেই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে যে ব্যক্তির হাতের ছাপ এখানে আছে সেই ব্যক্তির হাতের ছাপের সঙ্গে খামার বাড়ির সেই 2টি লক দরজার সুইচের ওপর যে হাতের ছাপ তার কোনো মিল নেই। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে 2টি লোকের হাতের ছাপ সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ যে লোকটি মার্ডার হয়েছে সে অন্য ব্যক্তি, আর সুশ্রুত সংহিতায় যে আঙুলের ছাপ সেটির সাথেও লাশের আঙুলের ছাপ মেলেনি। সেটার সাথে মিলেছে খামার বাড়ির মেইন গেটের হ্যান্ডেলের ছাপ। রিপোর্টের কথাগুলো হুবহু মিলে গেল যখন সেখানে আমরা দেখতে পেলাম যে লেখা আছে ডেড বডির মুখের উপর আলাদা করে কেউ একটা মুখোশ বসিয়ে দিয়েছে। অর্থাৎ প্রায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে ডেড বডির মুখের উপর। পোস্টমর্টেম রিপোর্ট এলো আমাদের হাতে। সেই রিপোর্টে লেখা ওই ব্যক্তি খুন হয়েছে গলায় ফাঁস লাগিয়ে, তবে গলায় কোনো হাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া বিভীষণবাবুর উত্তরপাড়ার বাড়ি থেকে বিভীষণবাবুর যে জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছিল সেগুলো যাচাই করা হয়েছে এবং সেখানকার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়েছে। কোনো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গেই সেই ডেড বডির ফিঙ্গারপ্রিন্টের কোনো সাদৃশ্য পাওয়া যায়নি। অচিন্ত্যবাবু, এটা তো নিশ্চিত হওয়া গেল যে বিভীষণবাবু খুন হননি, এবং এই ডেড বডিটা কার সেটা দেখা উচিত, কারণ এর উপর একটা আলাদাই মুখোশ পরানো হয়েছে সার্জারি করে, পুরো বিভীষণ গুপ্তের মতো। কিন্তু চেহারাটার সঙ্গে অনেকটাই মিল খাচ্ছে বটে, কিন্তু ওনার ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ম্যাচ করছে না, এর থেকেই স্পষ্ট যে এই লোকটি বিভীষণ গুপ্ত হতেই পারেন না। অচিন্ত্যবাবু একটু চিন্তায় পড়ে বললেন, তাহলে ডেড বডিটি কার?
ডেড বডিটা কার সেটা তদন্তের বিষয়, তবে এখন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জানা যে ডেড বডিটির উপর বিভীষণ গুপ্তের মুখোশ কেন কেউ সার্জারি করে পরাবে। অর্থাৎ এটা পুরো প্ল্যান করে করা হয়েছে আমাদের বোকা বানানোর জন্য। ওনার চাকর ওই শিবুর খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, ওকে আমরা শিয়ালদা স্টেশন থেকে ধরে নিয়ে এসেছি। সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয়েছিল। এখন উনি আমাদের কাস্টাডিতেই আছেন। আপনি যদি ওকে কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে করতে পারেন। আমি ওকে আপনার বালির বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। করুন, এক্ষুনি করুন। আমি এক্ষুনি রওনা দেব। সব তথ্য আমাদের হাতে আসা উচিত, না হলে এখনো অনেক কিছু অধরা থেকে যাবে। হ্যাঁ, এবং খুনিও পালিয়ে পালিয়ে বেড়াবে। বিশুদা, তোমার কি মনে হয় ওই চাকর শিবু কিছু জানতে পারে যে খুনি কে? সেটা ওকে জিজ্ঞাসা না করলে কিছু বলা সম্ভব নয়। আগে দেখি, কিছু জানুক বা না জানুক, আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরবই, এটা আমার সংকল্প রইল। বিভীষণবাবু চাকর শিবুকে 2 পুলিশ কর্মকর্তা নিয়ে গেলেন বিশুদার বাড়িতে মাঝরাতে। তখন ঘড়িতে প্রায় 12টা ছুঁই ছুঁই। শিবু প্রথমে কিছু বলতে না চাইলেও জেলে যাবার ভয় দেখানোর পরেই বিশুদাকে সমস্তটা খুলে বলতে থাকে। বিশুদা আমাকে সমস্ত কথোপকথন রেকর্ড করে রাখতে নির্দেশ দিয়েছিল। সেই মতো আমি তা করি। আপনি তো বিভীষণবাবুর অনেক দিনের বিশ্বস্ত লোক, অনেকদিন ধরে ওখানে কাজ করতেন। আচ্ছা, আপনি জানেন কেউ অপরাধ করলে তার সব অপরাধ জেনেও মুখে কুলু পেটে থাকা আরও বড় অপরাধ? কাজেই আপনি যা জানেন বলুন, নইলে আপনার কারাদণ্ড নিশ্চিত। বিশুদার কথা শুনে শিবু বেশ ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় পাওয়ার কারণও ছিল, কারণ তার কাছে যে ব্যাগটি পুলিশ উদ্ধার করেছে সেখান থেকে কিছু ছদ্মবেশের সরঞ্জাম সমেত পাওয়া গিয়েছে কিছু শল্য চিকিৎসার বই, সার্জারির কিছু যন্ত্রপাতি এবং একটি প্লেনের টিকিট। টিকিটটা কাটা আছে বিভীষণ গুপ্তর নামে। সেটি আগামীকাল ভোরের টিকিট, সেটি ইউএইড। শিবুকে বিশুদা চাপ দিতেই শিবু আমাদের সামনে প্রায় কাঁদতে কাঁদতেই সমস্ত গোপন কথা ফাঁস করল। বিভীষণ গুপ্তর বাড়িতে শিবু বহুদিন আগে থেকেই কাজ করছে, তাই কোনো কথাই প্রায় গোপন নেই তার কাছে। শিবু বলল তার বাবু এককালে মস্ত বড় চিকিৎসা বিজ্ঞান গবেষণার কাজ করত। সেই সূত্রে বিদেশ পাড়ি দিয়ে সেখান থেকে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। এদেশে অনেক দিন ওনার নতুন আবিষ্কারের পেটেন্ট নেবার আর্জি জানিয়ে নানা সংস্থার সাথে কথা বলেন, কিন্তু তেমন কোনো সাড়া মেলেনি। পরে ঠিক করেন নিজের খরচে একটা গবেষণাগার গঠন করে সেখানে ওনার গবেষণার কাজটি চালাবেন। তার সাথে যুক্ত ছিলেন ওনার শালা ইন্দ্রবাবু। গবেষণা সফল হলে সেই শর্তে বিদেশ গিয়ে এক বহুজাতিক বড় কোম্পানির সাথে কাজ করার কথা চলছিল বাবুর। কিন্তু একদিন ঘটল এক অঘটন। গভীর রাতে রাস্তা দিয়ে ফেরার সময় ওনার মেয়ে মন্দাকিনীকে কিছু দুষ্কৃতী অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। দুষ্কৃতীদের ওই অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত হয় মন্দাকিনীর মুখের একাংশ। সেই ভয়ঙ্কর ঘটনার পর বিভীষণবাবু প্রায় বাধ্য হন তার একমাত্র কন্যার মুখের সার্জারি করতে। যদিও অনেক হসপিটাল বা নার্সিংহোম ওনার মেয়ের সার্জারি করতে অস্বীকার করে, কারণ সেই ঘটনার সাথে জড়িত ছিল পুলিশ ডিপার্টমেন্টের এক বড় কর্তার ছেলে। বিভীষণবাবুর সাথে পুলিশের উচ্চ পদের কয়েকজনের পরিচয় ছিল সেই সময়। তারা নিজেদের ডিপার্টমেন্টের সম্মান জড়িত বলে বিভীষণবাবুর শত আর্জির পরেও সাহায্য করতে চাননি। ফলে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সেই পুলিশ কর্মীর ছেলে বেকসুর খালাস পেয়ে যায়। মেয়ের মুখের ওই অবস্থা এবং ওইরূপ ঘটনার কথা চেপে দেওয়া হয় সোর্স খাটিয়ে ডিপার্টমেন্ট থেকেই। বিভীষণবাবু সেই দিনই শপথ নেন যে তিনি পুলিশের ওই অফিসারদের ছেড়ে কথা বলবেন না। প্রতিশোধ স্পৃহায় দিন দিন জ্বলে মরতে থাকেন। এরপর উনি বিদেশে চলে যান কিছুদিন। তারপর ফিরে এসে আবার গবেষণার কাজে মন দেন। যদিও গবেষণার কাজের জন্য অত টাকা তিনি কোথায় পেলেন সেটা ওনার চাকর শিবুও কখনো জানতে পারেনি। বিশুদা সবটা শুনে বলল, বুঝলাম সব। আচ্ছা, ইন্দ্রবাবু কেমন লোক, কি করেন? শিবু বলল, আগে উনি বিভীষণ বাবুর সাথে গবেষণার কাজে যুক্ত ছিলেন বটে, কিন্তু ওষুধের দোকানে ঢোকার পর উনি অনেক রাত করে বাড়ি ফেরেন। বাড়ি কারোর সাথে তেমন কথা বলেন না, বেশ চুপচাপ থাকেন। আপনার মনিব কি গবেষণা করতেন জানেন কিছু? শিবু বলল, আগে না সাহেব,
বাড়ির চাকর, তাই ওসব বিষয় ঠিক বুঝি না। তবে গৌরীদেবের সাথে এই নিয়ে ওনার অনেক মজা হতো। এরপর আমরা শিবুর সমস্ত কথা রেকর্ড করে সেই রেকর্ডের কপি অচিন্ত্যবাবুর কাছে পাঠানোর ব্যবস্থা করি এবং বিশুদার কথা মতো সেই রাতেই আমরা বিভীষণবাবুর সেই শিবপুরের খামার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হই। শিবুকে পুলিশ তাদের সাথে করে নিয়ে যায় থানায়। গাড়িতে যেতে যেতে আমি বিশুদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার কি সন্দেহ যে ইন্দ্রবাবু এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত? সে তো অবশ্যই, তবে আমরা যদি আজ রাতে সেখানে যেতে পারি আমার মনে হয় অপরাধীদের ধরতে সক্ষম হবই। আচ্ছা, সেই অভিযুক্ত পুলিশ অফিসার কারা, কিছু জানতে পেরেছ? যে নামের লিস্ট আমি আনিয়েছিলাম সেই লিস্ট থেকে তাদের আইডেন্টিফাই করতে পেরেছি। তবে একজন খুব সুচারুভাবে নিজের উপর থেকে সন্দেহের তীর ঘোরাতে, পুরো দোষ বিভীষণবাবুর উপর চাপিয়ে দিতে এবং আমাদের তদন্তের মোড় ঘোরাতে সেদিন বিভীষণবাবুর উত্তরপাড়ার বাড়িটি সিল চেঞ্জ করেছিল, যাতে আমরা বিভ্রান্ত হয়ে অফিসারদেরকেই সন্দেহ করি। পুলিশের লোক পুলিশকেই ফাঁসাতে চাইবে বলে তোমার মনে হয়? লোভ মানুষকে দিয়ে সবকিছুই করিয়ে নিতে পারে। তাহলে এখন তো আমাদের দ্রুত খামার বাড়িতে গিয়ে পৌঁছতেই হবে, যাতে আমরা তাদের হাতে নাতে ধরতে পারি। তুই খামার বাড়ির সামনের গেট দিয়ে ঢুকবি আমার ঢোকার ঠিক 15 মিনিটের মধ্যেই। আমিও যাব, তবে আমাদের কিন্তু খুব সচেতনভাবে থাকতে হবে। গাড়ি খামার বাড়ির কিছু অদূরে দাঁড়ালো। গাড়ি থেকে খামার বাড়ির দূরত্ব 5 মিনিট। আমি খেয়াল করলাম খামার বাড়ির ভিতরে অন্ধকার, বাইরে একজন গার্ড ছিল, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। বিশুদা হঠাৎ বলে উঠল, আমি আগেই অচিন্ত্যবাবুকে বলে পাহারা হালকা করে দেওয়ার কথা বলে রেখেছিলাম, কারণ বেশি পাহারা হলে অপরাধীরা এই পথ মারাবে না, সচেতন হয়ে যাবে। আর পুলিশ সিভিল ড্রেসে থাকছে, তবে একজন গার্ড রাখতে বলেছিলাম। চল দেখি গার্ডটি কোথায় গেল। রাত আরও গভীর হলো, প্রায় 1:45। আমি সামনের গেট দিয়ে ঢুকতে গিয়ে চমকে গেলাম। দেখি কিছু দূরেই পাহারাদার গার্ডটি বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। আমি তখনই মোবাইলে টর্চ জ্বালিয়ে সিগন্যাল দিলাম অদূরে গাড়িতে বসে থাকা বিশুদাকে। ওদিকে বিশুদাও টর্চ জ্বালিয়ে প্রত্যুত্তর দিল। বাড়ির সামনে এমন অবস্থা দেখে বুঝতে অসুবিধে হলো না যে বাড়ির ভিতরে আগে থেকেই কেউ রয়েছে। আমি সামনের দরজা দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে খামার বাড়িতে প্রবেশ করলাম চুপিসারে। ঘর অন্ধকার ঘুটঘুট করছে। একটু ভিতরে ঢুকতেই আমার নজরে পড়ল সেই লক করা গোপন ঘরগুলোর দরজা খোলা এবং ভিতরে আলো জ্বলছে। আমি আস্তে আস্তে প্রাণ হাতে নিয়ে ওই ঘরের দিকে এগোলাম সাহস করে। ঘরের গেটের বাইরে থেকে উঁকি মারতেই প্রায় আকাশ থেকে পড়লাম। দেখলাম 3টি ডেড বডি শোয়ানো আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে একটি টুপি পরা আর কোট পরা সন্দেহভাজন এক ব্যক্তি। ওনার হাতে শল্য চিকিৎসার যন্ত্রপাতি। সম্ভবত সেই যন্ত্রপাতি ব্যবহার করা হয় প্লাস্টিক সার্জারিতে, কারণ ওগুলোর ছবি সুশ্রুত সংহিতাতে বিশুদা আমাকে দেখিয়েছিল। ওই ডেড বডিগুলো কার ঠিক বোঝা যাচ্ছিল না। এদিকে ডেড বডি থেকে কোনো প্রকার গন্ধ ছাড়ছে না। কি আশ্চর্য! এদিকে আমার পিছন থেকে সজোরে একটা আঘাত এলো আমার মাথার পিছনে। নিমেষে ঘন অন্ধকার ছেয়ে গেল চোখের সামনে। এদিকে বিশুদা আমার খোঁজ না পেয়ে আমাকে ফোন করে। একটা আওয়াজে আমার ঘোর কাটল। দেখলাম আমিও নিজে একটা বেডের উপর হাত পা বাঁধা অবস্থায় শুয়ে, আর আমার সামনে দাঁড়িয়ে ইন্দ্রবাবু স্বয়ং। ইন্দ্রবাবুর হাতে আমার মোবাইলটি ক্রমাগত রিং হয়ে যাচ্ছে, আর একজন মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে আমার বেডের সামনে হাতে কিছু যন্ত্রপাতি নিয়ে। আমি চেঁচিয়ে উঠলাম, আমাকে মেরে তোমরা পার পাবে না। আর বিভীষণবাবু, আপনার খেলা শেষ, পুলিশ আপনাকে ধরল বলে। সেই ব্যক্তিটি বেশ সজোরে এক অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে উঠল, সব বুঝতে পেরেছ তাহলে? কিন্তু তোমাদের ওই পুলিশ আমাকে ধরবে কোন অপরাধে? আমি তো খুন হয়ে গেছি পুলিশের চোখে। আমি আমার প্রতিশোধ নিয়েছি। আমার মেয়ের ওই অবস্থার জন্য যারা দোষী ছিল সেই 3 অফিসারকে মেরে তাদের উপর 42 লাশের মুখ সার্জারি করে এমনভাবে বসিয়ে দিয়েছি যে কেউ সন্দেহ করবে না যে
এরাই সেই নিখোঁজ হওয়া সেই পুলিশ কর্মী। এমনটা করে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন? আপনি ধরা পড়লেন বলে। কে বাঁচাবে তোকে? ওই বিশু? ও আসুক, ওকেও সায়স্তা করছি। আমাদের মধ্যে যখন কথা চালাচালি হচ্ছে, ঠিক এমন সময় একটা গুলির আওয়াজ ভেসে এলো আমাদের কানে। ইন্দ্রবাবু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। ওনার পা থেকে অঝরে রক্ত বইছে। আর কিছু দূরেই বন্দুক হাতে দাঁড়িয়ে বিশুদা। আপনার সব জারি জুরি এবার শেষ হলো মিস্টার বিভীষণ গুপ্ত। পালানোর পথ শেষ। হ্যাঁ, আপনি আপনার সব অপরাধ নিজের মুখে স্বীকার না করলেও পুলিশ আপনাকে দিয়ে তা করিয়ে নেবে। কিন্তু কথা বলতে বলতেই আচমকা সজোরে এক ঘুষি মেরে বিভীষণ গুপ্তকে প্রায় কুপকাত করে দিল বিশুদা। বিশুদার একটা ঘুষির জোরখানাই যথেষ্ট, কারণ একজন ফুটবল কোচের শারীরিক শক্তি একজন সাধারণ মানুষের থেকে বেশি, তা বলার অপেক্ষা রাখে না। ওই সময়ের ফাঁকেই বিশুদা দ্রুত আমার হাত পা খুলে দিল। এদিকে বিশুদার ঘুষি সামলে কোনো ক্রমে পালানোর চেষ্টা করতে গিয়ে গেটের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলেন বিভীষণবাবু। ইন্দ্রবাবু মাটিতে পড়ে কাতরাচ্ছেন আর বলছেন, আমাকে আমাকে বাঁচান জামাইবাবু, এভাবে আমাকে ছেড়ে চলে যাবেন না প্লিজ, আমাকে বাঁচান। গেটের বাইরে বেরোতেই দুজন পুলিশ জাপটে ধরল বিভীষণ গুপ্তকে। হাতে হাত কড়া পরিয়ে প্রায় টানতে টানতে নিয়ে যাওয়ার সময় বিভীষণবাবু গুমড়ে গুমড়ে বলতে লাগলেন, প্রমাণ কিভাবে করবি আমি দোষী? হ্যাঁ, আমায় ধরা অত সহজ নয়। বিশুদা আমাকে ছাড়িয়ে নেবার পর ইন্দ্রবাবুকেও তুলে দেওয়া হলো পুলিশের অ্যাম্বুলেন্সে। রাতের ধরপাকড়ের পরদিন সকালেই অচিন্তবাবু বিশুদাকে ডেকে পাঠালেন গোয়েন্দা দপ্তরে। ওখানেই বিভীষণবাবুকে জেরা করা হবে। আমিও যেতে চাইলাম বিশুদার সাথে, কিন্তু আমার মাথার আঘাতে আমার বিশ্রাম দরকার। তাই বিশুদা আমাকে বাড়িতে রেখে একাই চলে গেল গাড়ি করে। প্রায় ঘন্টা পাঁচেক পর বিশুদা আমাকে ফোন করে বলল, গাড়ি পাঠাচ্ছি, আশা করি তুই পর্যাপ্ত বিশ্রাম পেয়েছিস। এবার তোর ফোনের ওই রেকর্ডটি নিয়ে চলে আয় গোয়েন্দা দপ্তরে। আমি রেডি হয়ে আধ ঘন্টার মধ্যে গাড়ি করে রওনা দিলাম। গোয়েন্দা দপ্তরে গিয়ে দেখি পুলিশি জেরার পর বেশ ক্লান্ত বিভীষণবাবুকে নিয়ে আসা হচ্ছে আরেকটি চেম্বারে। সেখানে বিশুদার মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হবে। এদিকে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে ইন্দ্রবাবুকেও নিয়ে আসা হয়েছে চেম্বারে। জেরা শুরুর মুখে প্রথমে কিছু স্বীকার করতে রাজি ছিলেন না ইন্দ্রবাবু ও বিভীষণবাবুর কেউই। কিভাবে প্রমাণ করবে যে খুনগুলো আমি করেছি? হ্যাঁ, আমার কোন অপরাধ প্রমাণ করতে পারবে বিশু গোয়েন্দা? আছে কোনো প্রমাণ? দেখি দেখি তোর কত ক্ষমতা। প্রথমে আসা যাক আপনার ওই হুমকির চিঠির প্রসঙ্গে। ওটা লিখেছিলেন ইন্দ্রবাবু, কারণ ইন্দ্রবাবুর পিছনে আমার গুপ্তচর লাগিয়ে রেখেছিলাম আমি জানতে পারি উনি যে ওষুধের দোকানে কাজ করতেন, সেই দোকান রাত 10টায় বন্ধ হয়ে যেত। এদিকে আপনার বাড়ির চাকর শিবুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন। আসলে ইন্দ্রবাবু দোকান বন্ধ করে চলে যেতেন নিজের এক গোপন আস্থানায়। সেখানে আজ সকালে তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি টাইপরাইটার এবং কিছু ইঞ্জেকশন ও সিরিঞ্জ উদ্ধার হয়। ওই সিরিঞ্জগুলো ব্যবহৃত, ওগুলো পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে বিষাক্ত এক প্রকার সাপের বিষ লেগে। ওই বিষ শরীরে প্রবেশ করলে শরীরের অর্ধেক অংশ অকেজো হয়ে পড়ে এবং মাথা কাজ করা বন্ধ করে দেয়। এই বিষচক্র বিদেশি কিছু কিছু দেশে বিস্তৃত। খোঁজ নিয়ে জানা যায় বিভীষণ গুপ্তের ঘরে ওই বিদেশি যাত্রার নথি এবং পাসপোর্ট ছিল, যেগুলো চুরি করতেই সেদিন গিয়েছিলেন ইন্দ্রবাবুর ভাড়া করা এক পুলিশ কর্মী। আমাদের তদন্তকে বিভ্রান্ত করতে এবং সমস্ত সন্দেহের তীর পুলিশের ওই বড় অফিসারদের দিকে ঘোরাতেই সেদিন ইন্দ্রবাবু পুলিশের এক অফিসারকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে ওই সিল পরিবর্তন করার কাজটি করেন, যাতে ধরা পড়লেও পুরো সন্দেহ পুলিশ ডিপার্টমেন্টের দিকেই যায়। ওই পুলিশ কর্মী যখন বেশি টাকা চেয়ে বসেন এবং সব কথা ফাঁস করার ভয় দেখান এবং বিভীষণবাবুর গোপন গবেষণার কথা এবং লকডোর রহস্য সবাইকে জানিয়ে দেবে বলে ইন্দ্রবাবুকে ক্রমাগত ভয় দেখান, তখন ইন্দ্রবাবু আপনি এবং বিভীষণবাবু আপনি ওনাকে মারার প্ল্যান করেন এবং মেরেও ফেলেন, আর বেওয়ারিশ লাশের মুখ বসিয়ে দেন প্লাস্টিক সার্জারি করে। কিন্তু আপনাকে অপারেশনটি গতকালের মধ্যেই ওখানে করতে হতো, কারণ পুলিশ প্রোটেকশনের জন্য আপনি সুযোগ পাননি। আপনার করা 3টে লাশ লোপাট করা এবং আপনার বাকি গবেষণার জিনিস সেখান থেকে নিয়ে যাওয়া।
কিন্তু যখন আপনি দেখলেন সেখানে মাত্র একজন গার্ড রয়েছে, তখন আপনাদের পক্ষে কাজটি করতে সুবিধা হয়ে যায় এবং গভীর রাতে আপনারা অপারেশন করেন। আসলে ওই লক ডোরই ছিল আপনাদের অপারেশন রুম, যেখানে আপনি বা আপনার সার্জারির গবেষণার কাজ গোপনে চালাতেন। গতকালও লাশ লোপাটের কাজ করতেই সেখানে গিয়েছিলেন, আর তারপর পালানোর ফন্দি করেছিলেন ছদ্মবেশ ধারণ করে বিদেশে, যাতে কেউ আপনার টিকিটিও ধরতে না পারে। আর এদিকে আপনি আইনের চোখে মৃত ব্যক্তি হয়েও স্বাধীনভাবে আপনার বেআইনি গবেষণা চালিয়ে যেতে পারেন। কি বলেন বিভীষণবাবু, আমি ঠিক বলছি তো? বিভীষণবাবু এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন বিশুদার দিকে, তারপর বললেন, তোমার বুদ্ধির বাহবা না দিয়ে পারছি না হে টিকটিকি। তবে আমি যে গোপনে বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেছিলাম, তার প্রমাণ কি? তার প্রমাণ আপনার চাকর শিবুর বয়ান, আর ওর কাছ থেকে পাওয়া একটি পাসপোর্ট আর প্লেনের টিকিট, যেখানে আপনার নামটা আছে। টিকিটটি ছিল আজ ভোরের সৌদি আরবে। বেচারা এতদিনের বিশ্বস্ত চাকর সব বলে দিয়েছে আমাদের, যা আমাদের অজানা ছিল। ও বেটা শিবু কি বুঝবে আমার জ্বালা? হ্যাঁ, ওকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। ও বিশ্বাসঘাতকতা করবে এটা ভেবেই পাচ্ছি না। এবার আপনার আরো আশ্চর্য হওয়ার পালা বিভীষণবাবু। গদ্দার শিবু নয়, গদ্দার আপনার ওই সাগরেদ, আপনার শালা ইন্দ্রবাবু। বিভীষণবাবু ইন্দ্রবাবুর দিকে তাকিয়ে গর্জে বলে উঠলেন, এ কি শুনছি ইন্দ্র? হ্যাঁ ইন্দ্রবাবু, উনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চেয়েছিলেন। ইন্দ্রবাবু ওই 3 পুলিশ কর্মীকে খুন করে তারপর নিজেই আপনার বেশ ধরে আমার বাড়িতে আসেন আমাকে তদন্ত করতে বলতে। আমার বুঝতে অসুবিধা হয়নি যে যিনি সেদিন আমার বাড়িতে এসেছিলেন তিনি ইন্দ্রবাবুই। তবে সেদিন ইন্দ্রবাবুই ভেগ ধরে এসেছিলেন? তুমি কি করে বুঝলে বিশুদা? সেদিন আমি, তুই আর অচিন্ত্যবাবু একসাথে সিসিটিভির ওই ফুটেজ দেখার পর আমার সন্দেহ প্রগাঢ় হয়। ইন্দ্রবাবুকে আমরা আগে বিভীষণবাবুর উত্তরপাড়ার বাড়ির পাশে দেখি, তখনই বুঝতে পারি উনি সেদিন এসেছিলেন। আমি ইন্দ্রবাবুর ঘরে ঢুকে দেখেছিলাম ওনার পায়ের জুতোতে কাদা লেগে রয়েছে। আমি সবার অগোচরে সেই জুতোর ছবি তুলে ওটার মাপ নিয়ে আসি সেদিন। আর উনি সেদিন বিভীষণ গুপ্ত সেজে আমাদের বাড়িতে গিয়েছিলেন। সেদিন বৃষ্টি হয়েছিল, তোর মনে আছে পবন? আমি অন্ধকারে বাইরে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি আমার বাড়ির সিসিটিভির অবস্থা দেখতে গিয়েছিলাম। সেটা দেখতে গিয়ে চোখে পড়ে বুটের ছাপ, যা সম্ভবত সেদিন ওই বুট জোড়ার ছিল, যা ইন্দ্রবাবুর ঘরে আমি দেখতে পেয়েছিলাম। বুটের ছাপ পড়ে গিয়েছিল আমার বাড়ির প্রবেশের সামনের মাটিতে সেদিন বৃষ্টির কারণে। লাইট এলে আমি গভীর রাতেই বাড়ির বাইরে গিয়ে সেই জুতোর মাপ নিয়ে সংগ্রহে রেখে দিই, কিন্তু আমি জানতাম না যে ইন্দ্রবাবুর জুতোর সাইজের সাথে সেদিনের ওই লোকটির জুতোর সাইজ হুবহু মিলে যাবে। আমার সন্দেহ মনে ডানা বাঁধতে শুরু করে, আর সেদিন খামার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে 2-2 4 করতে পারি। বুঝতে পারি সিসিটিভিতে যেই ব্যক্তি তিনি কিন্তু বিভীষণবাবুই, কারণ ওনার হাইট ইন্দ্রবাবুর মতো অত উঁচু নয়। উনি যেমন কোট এবং টুপি পরে গবেষণাগারে গবেষণা করতে যেতেন, সেটা খুব ভালো করে দিনের পর দিন লক্ষ্য করেই সেই বেশ ধারণ করেন ইন্দ্রবাবু। সেই কোট এবং টুপি পরে ইন্দ্রবাবু আমাদের কাছে এসেছিলেন আসলে বিভীষণবাবুর গুপ্ত কাজ আমরা যাতে তদন্ত করে বের করতে পারি তার জন্য। কি ইন্দ্রবাবু, আমি ঠিক বলছি তো? হ্যাঁ তাই, কারণ জামাইবাবু সব খুন আমাকে দিয়ে করিয়েছিল, আর নিজে আইন আর পুলিশের চোখে একজন মৃত ব্যক্তি হতে চেয়েছিল, যাতে ওনার অস্তিত্ব কেউ টের না পান আর উনি বিদেশে চলে যেতে পারেন ওনার গবেষণা করতে। কিন্তু আমার কথা জামাইবাবু কি ভেবেছিল? এমনিতেই পুলিশের মার্ডার করেছি, তার ওপর সব তথ্য প্রমাণ আমার দিকে। জামাইবাবুর বিপক্ষে একটিও প্রমাণ নেই। পুলিশ আমাকে ধরলেও জামাইবাবুর কিচ্ছুটি করতে পারত না। এদিকে আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? কতদিন হ্যাঁ ওই ওষুধের দোকানে কাজ করে পেট চালাতাম। ওদিকে শিবুর কাছে আমি জানতে পারি বিদেশে চলে গেলে বিভীষণবাবু আর ফিরে আসতেন না, কারণ তিনি শিবুকে বলেছিলেন এ দেশে তিনি আর ফিরবেন না, তিনি শুধু নিজের মেয়েকে নিয়েই চলে যাবেন। ওদিকে আমার দিদির কি হবে, যে সংসারের জন্য এত কিছু করলো, তার ভবিষ্যতের কথা কে চিন্তা করবে? উনি একবারও ভাবেননি সেই কথাটা। এছাড়া উনি ধরা পড়লে আমার ভাগ্নির সাথে কেউ কি বিয়ে করবে?
এসব ভেবেই একটা দিক খোলা রেখেছিলাম। জানতাম আমি দোষ করেছি, দুদিন পর ধরাও পড়বো হয়তো। তখন জামাইবাবু আমার দিদিকে ছেড়ে চলে যাবে। এটা আমি কি করে হতে দিতে পারি বলুন? সেই বাবা মা মরার পর একমাত্র দিদি আমাকে ছোট্ট থেকে মানুষ করেছে। কি করে উনি এটা করতে পারেন, তাই আমি দিন গুনছিলাম। ভেবেছিলাম ওনার কর্মকাণ্ডের সাথে যুক্ত যখন হয়েই পড়েছি, তখন এর শেষ দেখেই ছাড়ব। আমি কখনোই খুনি ছিলাম না। ওই লোকটা আমাকে খুনি বানিয়েছে, তাও নিজের স্বার্থে। তাই আপনাকে ওভাবে ভেস ধরে গিয়ে তদন্তে নামার জন্য অনুরোধ করি। আমি জানতাম ধরা পড়লে সাজা আমার হবেই, তবে যেই আমার দিদি ও আমার ভাগ্নি জানতে পারবে যে তার মামা একজন খুনি, তখন তারা আমায় ঘৃণা করবে। নিজে অপরাধ বোধ দিন দিন কুড়ে কুড়ে খেতে থাকে আমাকে। যেই লোকটির সাথে কথা বলছিলেন সেদিন বাড়ির বাইরে, সে তো পুলিশেরই লোক ছিল, যাকে টাকা দিয়ে জেল চেঞ্জ করান আপনি। হ্যাঁ, সেই লোকটি পুলিশের লোক ছিল। পরেও আমাকে ব্ল্যাকমেল করতে থাকে, সব ফাঁস করে দেবে বলে ভয় দেখায়। দেখলেন তো বিভীষণবাবু, অপরাধ কখনো চাপা থাকে না। আপনি আপনার গবেষণার জন্য এতটাই পাগল ছিলেন যে আপনি আপনার স্ত্রী ও শ্যালকের কথা ভাবেননি। এটাও ভাবেননি যে আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী কি করে থাকবে। তিনি তো এখন জানেন আপনি মৃত। বিভীষণবাবু গুমড়ে কেঁদে বলে উঠলেন, জানেন বিশুবাবু, আমি কেন আমার স্ত্রীকে বঞ্চিত করতে চেয়েছি জানেন? গৌরী খালি আমাকে আমার গবেষণা বন্ধ করার কথা বলতো। কারণ ছিল অভাবের সংসার। আমার পড়াশোনায় অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। বিদেশে থাকার সময় সংসার তেমন চলতো না। তাও আমি কিন্তু জানতাম যে একবার আমার গবেষণা সফল হলে অনেক 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 টাকা আসবে আমার হাতে। কিন্তু আমার স্ত্রী সেটা বোঝেনি কোনোদিন। প্রায় এই নিয়ে কথা কাটাকাটি ঝগড়া লেগেই থাকতো আমাদের মধ্যে। একবার তো আমার ঘরে ঢুকে আমার সব গবেষণার তত্ত্ব পুড়িয়ে দিয়েছিল গৌরী। সংসারের অশান্তিতে আর থাকতে না পেরে আমি এই ফোন দিয়ে এঁটে ফেলি, আর ইন্দ্রকে ক্রমাগত প্রলুব্ধ করি এই বলে যে ওকে বিদেশে নিয়ে যাব। বিদেশে এক ওষুধ চোরাচালানকারীর মাফিয়ার সাথে আমার কন্ট্যাক্ট ছিল ফোনে। সেই সাপের বিষের কারবার করত, আর সেই বিষ কাজে লাগাই আমি। ওই পুলিশ অফিসারদের হাই ব্লাড প্রেশার রোগ ছিল। প্রায় ওরা একটি নির্দিষ্ট ওষুধ অর্ডার দিতে আসতো ইন্দ্রের দোকানে। বেশ একদিন ইন্দ্র আমার কথায় এক এক করে ওই তিনজনকে আমার এই গবেষণাগারে নিয়ে আসে, এই বলে যে ওষুধের স্টক এখানে মজুদ আছে, যত ওষুধ লাগবে ওরা নিতে পারবে, আর কোনো টাকাও দিতে হবে না। ইন্দ্রের কথার জালে জড়িয়ে ওরা এখানে আসতেই আমি আর ইন্দ্র ওদের অ্যাটাক করে সাপের বিষের ইঞ্জেকশন পুশ করি। ওরা অক্ষম হয়ে পড়ে। তারপর ওদের মেরে ওদের উপর 42 লাশের মুখ কেটে সার্জারি করে অপারেশন করি, যাতে কেউ এদের শনাক্ত করতে না পারে। কিন্তু ইন্দ্র, তুই এমন করবি আমি ভাবতেও পারছি না। শালা বেঈমান! ইন্দ্রবাবু রাগে ফেটে বলতে শুরু করলেন, সব মিথ্যে ছিল, সব মিথ্যে। আপনার সব প্রতিশ্রুতি মিথ্যে ছিল জামাইবাবু। নইলে কেউ কখনো নিজের উইলে নিজের স্ত্রীকে বঞ্চিত করে না। আপনি ভুলে যেতে পারেন যে গৌরী আপনার স্ত্রী, কিন্তু আমি বলিনি যে গৌরী আমার দিদি হয়। আমার গোপন উইলের কথা তুই জানলি কি করে রে হতভাগা? আপনি আপনার কোন জিনিস কোথায় রাখেন সেটা জানতো আপনার চাকর শিবু। আমি অনেক সময় ইচ্ছা করেই দেরি করে বাড়ি ফিরতাম। শিবুকে কিছু টাকা দিয়ে একদিন আপনার অনুপস্থিতিতে আপনার লকারের চাবি চুরি করিয়ে আমি সেই উইল খুলে দেখেছিলাম। আমার খুব সন্দেহ ছিল যে আপনি বিদেশে চলে যাওয়ার পর আমার দিদির নামে আপনি কিচ্ছু সম্পত্তি রেখে যাচ্ছেন কিনা। কিন্তু দেখলাম উইলে সব সম্পত্তি আপনি শুধু মন্দাকিনীর নামে লিখে রেখেছেন। দেখলেন বিভীষণবাবু, আপনি ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে বাইরে লক্ষ্মী লাভের আশায় যাচ্ছিলেন। আপনার ওই গবেষণা সফল হতো কিনা জানি না, তবে
সেটা চালিয়ে যাওয়ার জন্য যে কুৎসিত খেলা আপনি চালিয়ে গিয়েছিলেন তার ফল ভুগল একজন। সব ঠিকই ছিল, আপনি হয়তো বিদেশে পাড়ি দিয়ে চলেও যেতে পারতেন যদি না। কি বিশুবাবু চুপ করে গেলেন কেন? আপনি কি জানেন আজ একটু আগে আপনার কন্যা নিজ গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। সেই লোকের মায়া ত্যাগ করেছে এবং একটি চিঠিতে আপনার শাস্তির দাবি জানিয়েও রেখে চলে গেছে। বিভীষণবাবু ফুঁপড়ে কেঁদে উঠে বললেন, এ কি বলছেন আপনি? মন্দাকিনী মা? না, এ হতে পারে না। নিয়তির কি খেলা দেখুন। আজ ভোরে যখন খবর যায় যে আপনারা খুনের দায়ে ধরা পড়েছেন আর পুরো খুনের পরিকল্পনার সব আপনার, সেসব খবর শুনে ঘৃণায় শোকে মন্দাকিনী নিজেকে ঘরে বন্দি করে নেয় আর এমন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আপনি আপনার কুকর্মের জন্য আপনার পুরো পরিবারটাকে হারালেন গুপ্তবাবু। ইন্দ্রবাবু আর বিভীষণগুপ্ত দুজনেই মন্দাকিনীর আত্মহত্যার খবর শোনার পর বিমর্ষ এবং বাকরুদ্ধ হয়ে গেলেন। পরে তাদের চাকর শিবুকে ডেকে আরও তথ্য দিল বিশুদা। সেদিনে শিবুর কথা সমস্তটাই রেকর্ড করা ছিল, সেটাই তুলে দেওয়া হলো পুলিশের গোয়েন্দা বিভাগের বড়বাবুর হাতে। পরদিন সকালে বিশুদার বালির বাগান বাড়িতে চা খেতে খেতে খবরের কাগজে বড় করে হেডিংটা পড়ে শোনালাম বিশুদাকে। সেখানে লেখা, বিভীষণগুপ্ত হত্যা রহস্য ফাঁস করলেন প্রখ্যাত গোয়েন্দা বিকাশ রঞ্জন পাত্র ওরফে বিশু গোয়েন্দা। বিশুদা, এই খবরটা এখন ট্রেন্ডিং গো, নিউজেও তোমার নাম বলছে। কি গো, তুমি চুপ কেন? কিছু বলবে তো নাকি? বিশুদা একটা সিগারেট ধরিয়ে তাতে শুক টান দিতে দিতে বলল, জানিস তো, এসব নাম যশ বা খ্যাতি যাই বল, আসলে এগুলো ক্ষণিকের, জীবনটাই আসল। একটি নিরপরাধ মেয়েকে তার পিতার লোভ এবং স্বার্থের মূল্য যে এভাবে দিতে হবে সেটা ভেবেই খারাপ লাগছে জানিস। তবে অপরাধ এবং অপরাধীর অন্ত হলো শেষমেশ। আজ বিভীষণবাবুই নিজের পরিবারের বিভীষণ হতে পারতেন, কিন্তু তিনি হয়ে গেলেন রাবণ। আর ইন্দ্রবাবু মেঘনাদ হয়ে রাবণের লঙ্কা জ্বালিয়ে দিলেন। কিন্তু লঙ্কায় তো আগুন লাগিয়েছিল পবনপুত্র, ভুলে গেলে? ওরে পবন, সেটা ছিল ক্রেতা যুগ আর এটা কলি যুগ, ঘোর কলি, বুঝলি? এই যুগে রামায়ণ একটু অন্যরকম কিনা। এরপর আমরা চা খেতে খেতে আলোচনা করতে থাকলাম। এমন সময় এক পুলিশ কর্তা এসে বিশুদার হাতে একটা খাম ধরিয়ে দিল। বিশুদা সেটা খুলে পড়তেই তার মুখের হাসিতে ঝিলিক খেলে গেল। আমি বুঝলাম আরেকটি নতুন কেস দরজায় কড়া নাড়ছে। বিশুদা আমার দিকে তাকালো এবং বলল, চল, আবার খেলার মাঠে নামতে হবে আমাদের। লেটস বিগিন। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মলয় বর্ধনের কলমে নেমেসিস। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।